আমরা শিখব কোরেল ড্রয়ের শর্টকাট। এই কোরেল ড্রয়ের সফটওয়্যারটা এমনই একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটি এতে অনেক রকমের ভার্সান থাকে। তো আমরা যে সব ভার্সানটা শিখবো এখানে সবই ভার্সানই কিন্তু কাজ করবে। তো এই কোরেল ড্রয়েতে আমরা 41টা শর্টকাট শিখব। সেই 41টা শর্টকাট হলো কি, কোনো সফটওয়্যার ভালোভাবে কমান্ড চাই থাকলে তোমাকে অবশ্যই কিবোর্ডের উপর এক্সপার্ট হতে লাগবে বা কিবোর্ডের শর্টকাট জানা প্রয়োজন। তার জন্য আজ কোরেল ড্র 41টা শর্টকাট তোমাদের সামনে নিয়ে আসলাম। অবশ্যই জানতে হবে, কোরেল ড্রতে তোমার পারপাস বানতে হবে। চলো, আর ইউ রেডি? লেটস গো অ্যান্ড ইস রেডিং স্টার্ট। কোরেল ড্রতে স্ক্রিন শুরু করার আগেই প্রথমে দেখা একটা পেজ বর্ডার দেখা যাচ্ছে। এটা কীভাবে শর্টকাট দিয়ে তুমি আউট করতে পারবে, তার জন্য কিবোর্ডে একটা শর্টকাট আছে, Alt VSP, শো হাইড পেজ বর্ডার। পেজ বর্ডারকে শো হাইড করার জন্য Alt VSP খুব একটা মজাদার জিনিস। পেজ বর্ডারকে শো হাইড করে এখানে বিভিন্ন রকম কাজ করা যায়, তবে এটা শর্টকাট দিয়ে আমরা দেখালাম। শো করার জন্য লুকিয়ে যাবে, আবার আসে। এটা কম্বাইনেশান না, আল্টের পরে ভি, তারপরে এইচ, তারপরে পি, এমনভাবেই লেখো। সিকুয়েন্সি প্রেস করলেই হবে, একসঙ্গে না করলে করা লাগবে না। দু রকমের শর্টকাট থাকে, সিকুয়েন্সি শর্টকাট আর একটা কম্বাইন শর্টকাট। কম্বাইন শর্টকাট যেগুলো তোমার Ctrl+S দুটো একসাথে শিখতে হতে হয়, যেটা কোনো সিকোয়েন্সে একের পর এক টিপলে সেগুলো হবে। তো আমরা এখানে Alt VSP সিকোয়েন্সি শর্টকাট এখানে শিখে নিলাম। প্রেস করে অবশ্যই হাইড শো করে আমরা পেজ বর্ডারে হাইড শো করে আমাদের মজাদার টিপসটা দেখবো। এটা হাইড শো করলে কী হয়, কি আমাদের কাজ করার সুবিধা হয়। তো 1 নম্বর শর্টকাট হয়ে গেল। তো 2 নম্বর শর্টকাট। কোরেল ড্রতে আমরা 2 নম্বর যে শর্টকাটটা শিখবো, Ctrl+F4। এই Ctrl+F4 করলে ক্লোজ ডকুমেন্টস ক্লোজ হবে বা বন্ধ হবে, এটাই। কিন্তু কোরেল ড্র বন্ধ হবে না, ওপেন পেজ ডকুমেন্টস বন্ধ হয়ে যাবে, চারু থাকবে কোরেল ড্র। আরও আছে শর্টকাট, Ctrl+N করলে নিউ ডকুমেন্টস, আবার সবাই তো জানে। Ctrl+F4 করলে ক্লোজ ফাইলের সঙ্গে, আবার Ctrl+FC এটা করলে সিকিউরিটি শর্টকাট, এটা করলে কিন্তু কোরেল ড্র ক্লোজ হয়ে যাবে ওই ফাইলসটা। আবার Ctrl+W ফাইল চলে আসবে, আবার Ctrl+FC এটাও ক্লোজ হবে। তো আমরা এখানে 3টে শর্টকাট শিখলাম। 2 নম্বরের ভেতরেই Ctrl+W, Ctrl+F4 এবং Alt+FC সফটওয়্যারের কাজে কিন্তু ক্লোজ ডকুমেন্টস ক্লোজ হবে, কিন্তু কোরেল ড্র ক্লোজ হবে না। তো এটার পরে আমরা যাব 3 নম্বর শর্টকাটে। 3 নম্বর শর্টকাট হচ্ছে F2। কোনো অবজেক্ট ড্র করলাম, রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, রেক্ট্যাঙ্গেলকে আমরা জুম করতে হবে। F2 প্রেস করো। F2 প্রেস করলে কী হবে, কিবোর্ডের উপরে দেখো তাড়াতাড়িভাবে একটা ড্র্যাগ করে নাও, এবং ড্র্যাগ করে ক্লোজ ড্র্যাগ করেই রেক্ট্যাঙ্গেল তোমার সামনে চলে আসবে, একদম বড়ো হয়ে চলে আসবে। তবে কি প্রেস করার পরে কিবোর্ডের তাড়াতাড়িভাবে একটা সিলেকশন করে ড্র্যাগ করে নিতে হবে, যেটা তোমাকে যে রেক্ট্যাঙ্গেলটা তুমি ড্র করেছো সেটাকে জুম করার জন্য। যতটা পজিশন তুমি জুম করবে সেটাই তোমার সামনে চলে আসবে। তো F2 আমরা জুম ইন এটা করা অবশ্যই জানা দরকার। তো অবজেক্ট জুমের জন্য প্রয়োজন কোনো কিছু ড্র্যাগ করে বৃত্ত বা সার্কেল। তবে F2 করলে কি, F2 করে তারপরে একটা ক্রস সিলেকশন করতে হবে অবশ্যই মাউস দিয়ে। তোমাকে একটু লাগবে এখানে, মাউস মাঝখানে চলে আসবে, সেই জুম চলে আসবে। স্ক্রল করলে জুম আউট হয়ে যাবে, স্ক্রল দিয়েও হয়, স্ক্রল করে জুম আউট করা যায়। তবে শর্টকাটেও একটা আছে যেটা দেখানো হলো। তারপর আমরা 4 নম্বর শর্টকাট শিখবো, Shift+F2 জুম সিলেকশন অফসেট। যে সিলেকশন অবজেক্ট, যে অবজেক্টটাই তুমি সিলেকশন করে রাখবে, রেক্ট্যাঙ্গেল ড্র করে সিলেক্ট করে রেখে দাও, ওইটাই কিন্তু তোমার সামনে চলে আসবে অবজেক্ট, সিলেকশন অবজেক্ট। Shift+F2 শুধু F2 টিপলে কি আর ড্র্যাগ করতে হয়, আর Shift+F2 করলে আর ড্র্যাগ করার কোনো প্রয়োজন হয় না, ডাইরেক্টলি তোমার সামনে যে অপশনটা সিলেক্ট রেখে দেবে সেটাই কিন্তু চলে আসবে। Shift+F2 জুম সিলেক্ট অবজেক্ট, যে অবজেক্টটা সিলেক্ট রেখে দেবে, ক্রস ড্র্যাগ করার আর দরকার নেই, ক্লিক করলেই হবে সিলেকশন। Shift+F2 খুব কাজ জিনিস অবজেক্টকে জুম করার জন্য, Shift+F2 করা খুবই মজাদার। এরপরে আমরা 5 নম্বর শর্টকাট শিখতে যাব। 5 নম্বর শর্টকাটটা হলো জুম আউট। এরকম করে F3 করলে জুম আউট হয়ে যাবে, F2 করলে জুম ইন, আর F3 করলে জুম আউট। Shift+F2 করলে কি সেই সিলেক্টেড অবজেক্টটা জুম হবে, এবং F3 করলে জুম আউট হয়ে যাবে। জুম ইন আউট করার জন্য F2 F3, এবং শিফটের সাথে করলে আর একটু ভালো হয়, তবে Shift+F2 করলে আর F3। এটা আমরা জানা হয়ে গেল 5 নম্বর শর্টকাট। এবার আমরা যাবো 6 নম্বর শর্টকাট। খুবই সহজ শর্টকাট, এগুলো অবশ্যই আমাদের জানা দরকার কোরেল ড্রতে কাজ করতে গেলে, খুব সুপার ফাস্ট করার জন্য অবশ্যই মজাদারও খুব।
তারপর আমরা শিখব 7 নম্বর শর্টকাট। 7 নম্বর শর্টকাটটা কী আছে? শিফট F4, জুম টু পেজ। জুম টু পেজ, পেজ জুম হবে, অবজেক্ট না। শিফট F2 করলে যেখানেই থাকো না কেন পুরো পেজ তোমার সামনে চলে আসবে। অন্য জায়গায় কোনো অবজেক্ট জুম করেছো, F2 দিয়ে পেজে আনার জন্য শিফট F4 করলে সামনে পেজ হাজির হয়ে যাবে, পেজ এর উপরেই কাজ করতে পারবে। ওকে, জুম টু পেজ পেয়ে যাবে। তো এই যে পেজটাই তুমি কাজ করছো, ধরো এখানে ওখানে তুমি জুম আসো, কোথায় আসো না কথা তোমার দেখার দরকার নেই। ওইটা তো অনেক সময় অনেক জায়গায় কাজ করতে গেলে বড়ো পেজ থাকে যেখানে তুমি চলছো এবং সেখানে জুম করে সেখানে কাজ করছো, কিন্তু সেখান থেকে তোমার ডাইরেক্টলি পেজে হাজির হতে হবে। তোমার পেজে কতটা কী আছে, কতটা কী পোর্শন, সেই পোর্শনটা অবশ্যই জানার জন্য শিফট F2 অবশ্যই একবার করে দেখো। শিফট F4 করলেই জুম টু পেজ। জুম টু পেজ খুবই মজাদার জিনিস, যেখানে থাকো না কেন সামনে তোমার পেজ হাজির হয়ে যাবে। তো এই 7 নম্বর শর্টকাটটা আমরা শিখে গেলাম। জুম F4, শিফট F4, জুম টু পেজ। এইভাবে সবই প্রায় একই। F4 দিলে শুধু জুম আউট হচ্ছিল, জুম ইন হচ্ছিল, ঠিক এরকম এখানে শিফট F4 দিলে জুম টু পেজ, পেজটা চলে আসবে। তাহলে F4 দিলে কী হচ্ছিলো? জুম আউট অল অবজেক্ট। চলো একটু ভুল হলো, তাও হলো, আমরা বলছি F4 করলে জুম টু অল অবজেক্ট জুম হয়ে যাবে। আর শিফট F2 করলে জুম টু পেজ, পুরো পেজটাই চলে আসবে। তাহলে আমরা অবশ্যই এখানে 7 নম্বর শর্টকাট শিখে নিলাম, 6 নম্বর শর্টকাট শিখলাম। 8 নম্বর শর্টকাটে আমরা যাব ফ্রি হ্যান্ড টুল। তুমি সাধারণত F5 টিপো, F5 যে কোনো ড্র লাইন করতে পারবে, যে কোনো একটা লাইন ড্র করে দিতে হবে। ফ্রি হ্যান্ড টুল মানে হাতে একটা ফ্রি হ্যান্ড টুল F5 করলেই তুমি পেয়ে যাবে। F5 করে ড্র্যাগ করলে ফ্রি হ্যান্ড টুল পেয়ে যাবে। এরপরে 9 নম্বর শর্টকাট যেটা আমরা শিখবো F6 করলে কী হবে দেখো। F6 করলে বারবার রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য টুলে না গিয়ে তুমি F6 করলে রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে যাবে। রেক্ট্যাঙ্গেল ড্র যত খুশি ড্র্যাগ করতে পারে, টুল বারে দেখে যাওয়ার দরকার নেই, যে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট হয়ে যাচ্ছে। F6 রেক্ট্যাঙ্গেল। এরপরে আমরা শিখব কি 10 নম্বর। তবে এই যে রেক্ট্যাঙ্গেল যখন সিলেক্ট করি, ধরো সিলেকশান ছিল, তো F6 করলে রেক্ট্যাঙ্গেল চলে আসবে, তাই রেক্ট্যাঙ্গেল ড্র্যাগ করে দিলাম। তারপরে আমরা শিখবো এলিপস ড্রা করতে শিখবো, সেটা কিন্তু 10 নম্বর শর্টকাট F7 দিলে এলিপস ড্র হয়ে যাবে। এলিপস ড্র করার সময় এলিপসকে বৃত্ত আকারে করতে গেলে কন্ট্রোল প্রেস করে পুরো ভালোভাবে এলিপস ড্র করা হবে। তুমি যদি কন্ট্রোল না প্রেস করো তাহলে আন্ডা হয়ে যাবে, এটা খুবই দেখতে খারাপ লাগবে। তাই আমরা কন্ট্রোল প্রেস করে এলিপসকে ড্র করার জন্য F6 করে তারপর কন্ট্রোল প্রেস করে তো ড্র্যাগ করবো। তো তারপরে আমরা F6 F7 অবশ্যই শিখলাম। আমরা টুল বক্সে দেখো কেমন দেখাচ্ছে, সুইচ হওয়ার মতন হচ্ছে, মজাদার জিনিস। কোনো মাউস লাগবে না, ফাস্ট কাজ হবে কিবোর্ডে। F6 F7 টিপলে কিন্তু এলিপস আর রেক্ট্যাঙ্গেল চলে আসবে। অবশ্যই আমরা এটা খুব মজার সাথে শিখলাম। তারপরে আমরা F6 F7 হয়ে গেল। এবার F8, অর্থাৎ আমাদের এদিকে কিন্তু শর্টকাটের 11 নম্বর শর্টকাট চলে আসলো। তারপর F8 শিখবে। F8 প্রেস করে টেক্সট বক্স চলে আসবে। হ্যালো এভরিবডি, এই টেক্সটকে জুম করার জন্য শিফট F2 করে দেখো, খুব সুন্দর। F8 করলে কিন্তু কি টেক্সট বক্স চলে আসবে, টেক্সট টুল। এই টুলগুলো অবশ্যই তুমি মাউস দিয়ে তুমি নিতে পারবে। তবে আমার শর্টকাট জানলে কি তুমি মজাদার, যখন যা ইচ্ছা F7 শিখলাম, F4 টিপলাম, F7 টিপলাম, একের পর এক হতে থাকলো। তাই F8 টিপলে টেক্সট টুল চলে আসবে। হ্যালো এভরিবডি, টেক্সট। এবার শিফট F2 করলে আবার সেটা জুম হবে, খুবই সুন্দর একটা মজাদার জিনিস। অবশ্যই আমরা 11 নম্বর শর্টকাটটা শিখব। তারপরে আমরা 12 নম্বর শর্টকাটে যাব F9, ফুল স্ক্রিন। যতটাই কি থাকো না কেন, যত কিছু লেখা আছে না কেন, সবকে ফুল স্ক্রিন হয়ে চলে আসবে, খুব মজাদার জিনিস। সব আউট হয়ে যাবে, লুকিয়ে যাবে পাওয়ার পয়েন্টের মতন। F5 যেরকম টিপলে পাওয়ার স্লাইড, সেমন খুবই মজাদার জিনিস। F9 করলে ফুল স্ক্রিন চলে আসবে। এটা খুবই একটা এতটাই মজাদার, যত কিছু আসলে এখানে সব কিছু লুকে যাবে, সেই পাওয়ার পয়েন্টের সেই এর মতন চলে আসবে, স্লাইডের মতন। F9 করলে সব চলে আসবে, টগল কি কিন্তু একটা মজাদার জিনিস। F9 করলে সব আউট হয়ে জুম চলে আসবে পেজ, আবার F9 করলেই কিন্তু আবার তুমি আবার সেই একই পেয়ে যাবে। F4 করে তারপরে F4 করো, দেখো আর জুম হয়ে সুন্দরভাবে তোমাকে। তাহলে F4 আর F9 করে কোল্ডওয়াতে খুব একটা মজাদার, কিন্তু একটা পরিষ্কারভাবে দেখতে হবে। ওকে, যে কোনো ছোটো অবজেক্টকে তুমি F9 করলেই বলবে। তুমি যদি F9 করে শুধুমাত্র, তাহলে কী হবে, অনেক সময় মনে হবে যে ছোটো অবজেক্টটা করেছিলাম সেটা হয়নি, তো এখন কী করবে, তাই F4 আর F9 একসাথে করবে, খুব ইজি। ফিট অল অবজেক্ট ইন পেজ,
একদম খুব একটা ভাইটাল জিনিস, কোরালড্রয়ের জন্য একটা খুব ভাইটাল জিনিস। F4 F9 একসাথে প্রেস করলে যত কিছু টেপো না কেন ক্লিয়ারলি একদম স্ক্রিনের সামনে তোমাকে দেখিয়ে দেবে। তারপর আমরা 13 নম্বর শর্টকাটটা শিখবো, F10 শেপ টুল। এটা একটা শেফট, এটা অবশ্যই আমাদের অনেক 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 কাজে লাগে। কোরালড্রতে যত শেফটের যে এত কাজ তা আমরা নিজেরাই জানি না, তো আমরা শিখতে থাকবো। তো F10 আমরা শিখবো শেপ টুল, খুবই মজাদার জিনিস। তাড়াতাড়ি ড্র করা হয়ে গেল কোনো কিছু, F6 করে এটা বা F7 করতে পারো। F7 করে তাড়াতাড়ি ড্র হয়ে গেল, ড্র্যাগ হয়ে যাওয়ার পরে F10 শেপ টুল, F2 শেপ টুল অবশ্যই আমরা শিখবো। এই শেপ টুলটা কিন্তু বহুত কাজ, তাই যে রেক্টাঙ্গেল রিলিফ বা ড্র মাউস করলাম, তারপর যদি F10 এই শেপ টুল আনো তাহলে পয়েন্ট চলে আসবে। এই পয়েন্টগুলোকে তুমি যেভাবে ধরবে সেভাবে কিন্তু সরিয়ে নিয়ে যেতে পারবে। শেপ দিয়ে কী শেপ দেবে অবজেক্টকে, পয়েন্ট সরিয়ে থাকে অন্য কিছু বানিয়ে দাও, এলিপসকে তুমি বানিয়ে আধা সার্কেল বানিয়ে দাও। এইভাবে তুমি রেক্ট্যাঙ্গেল যেটা করেছো সেটাকে তুমি ত্রিভুজ করে দাও। ইচ্ছা মতো যেভাবে সেভাবে তুমি এই পয়েন্টগুলোকে তুমি কোর্স করতে পারো, করে বিভিন্ন একটা কর্নার ডিজাইন করে নিতে পারো। শেপ 10 অবজেক্ট কোনো জিনিসকে শেপ পরিবর্তন করতে পারবে। ইলিপস ড্র করা হয়ে গেলে কন্ট্রোল কিউ, কনভার্ট টু কো। এই কনভার্ট টু কে করা হলে তবে F10 করে দেখো, ড্র্যাগ করার পরে নিচে বিভিন্ন রকমের আকৃতি দেখা যাবে। তবে F10 চেঞ্জ শেপ, শেপকে চেঞ্জ হয়ে যাবে। F10 বিশাল ইন্টারেস্টিং টুল, কিন্তু বিভিন্ন লোগো তৈরি করে অবশ্যই শেখা রাখা দরকার। এই F10 বিশাল কার্যকারী, কোনো অবজেক্টকে সিগনেস ক্রিয়েট করার জন্য বিশাল কার্যকরী F10 শেপ টুল। যে কোনো শেপটা তুমি নিয়ে যেতে পারবে। পয়েন্ট থাকবে, পয়েন্টকে তুমি কন্ট্রোল কিউ, এটা কনভার্ট টু কো, এটা তো অবশ্যই আমরা জানবো। এরও প্রচুর দারুণ কাজ। তো এইভাবে আমরা F10কে শিখলাম শেপ টুল। এর শেখার শেষ নেই, ইচ্ছা মতো তুমি কোরালড্র যত কিছু ডিজাইন করতে পারবে। তবে কি আমার কাছ থেকে তুমি জেনে নাও, আর পরে তোমাকে এইগুলোকে কাজে লাগাও, কত শেপ তোমরা করতে পারো আমি দেখবো। এটাই হলো মারাত্মক জিনিস, খুবই সুন্দর এই F10 শেপ টুল। অবশ্যই এগুলো মেনুতে আছে, তাহলে আমরা শর্টকাটে শিখছি, মেনুতে দেখা দেওয়া হবে। F11 এবার আমরা যাবো কি F11 14 ফিল। এতে দ্বারা কী হবে, গ্রেড লাইন কালার দিতে পারবে। কোনো কালার একটা কিছু ড্র করে সেটা কোনো কালার চুজ করে দেবে। বিভিন্ন রকমের কোরালড্রতে বিভিন্ন রকমের কালার আছে, তবে খুঁজতে হবে। রেটেন্ট, লেক্সেন্স, তারপরে কল ইত্যাদি অপট্রিন আছে, ফরম্যাটতে আছে, বিভিন্ন রকমের কালার চেঞ্জ করতে পারবে। রেটিন, লেক্সিমার, বিভিন্ন রকম কালার। তো যাই হোক, চেঞ্জ করার পরে প্রিভিউ দেখতে হবে। প্রিভিউ দেখে বিভিন্ন পয়েন্ট আছে, দেখো এই পয়েন্টগুলোকে তুমি এদিক ওদিকে করে তোমার একটা নির্দিষ্ট ইন্টারেস্টিং কালার তৈরি করো। তবে আছে সিলেক্ট করে অবজেক্টকে তুমি 14 ফিল বক্স আসবে, এবং একে F11 করলেই পাবে। বিভিন্ন রকমের ক্রসিং, গ্র্যাডুয়েশন, অপটিন বিভিন্ন রকম ফিল করতে পারবে F11 দিয়ে। মোশন গ্রেডিয়েন্ট কালার ফিল করতে পারবে। তো এই F11-এর কাজও প্রচুর। কোনো অবজেক্টকে প্রথমে ড্র করে তার F11 টেকলে তুমি বক্স পেয়ে যাবে। সেই বক্সের মধ্যে তুমি ইচ্ছা মতন কালারকে তুমি গ্রেডিয়েন্টসকে তুমি নিতে পারবে, নিয়ে তারপরে তার কালারগুলো দেবে। এই যে F14 ফিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই শিখে রাখা দরকার। এটা অনেক ইন্টারেস্টিং। একটা পেজকে তুমি একটা ইন্টারেস্টিং অ্যানিমেশন দিতে পারবে, ইন্টারেস্টিং একটা অ্যামেজিং দিতে পারবে এই 14 ফিল দিয়ে। তো F11 আমরা শিখলাম, এটা 14 নম্বর শর্টকাট ছিল। 15 নম্বর শর্টকাট আমরা শিখব, এটাও কিন্তু একই সেমি, শিফট F11 সিঙ্গেল কালার আসবে। এটা কোনো অতটা গ্রেডিয়েন্ট আসবে না, শুধু সিঙ্গেল নিয়ে একটা কালার আসবে উপরে দেখতে পাবে। গ্রেডিয়েন্ট না, সিঙ্গেল একটা কালার ফিল আসবে। শিফট 11 করে অবশ্যই কালার পাবে। তো আমরা 14 নম্বর শর্টকাটকে আরও ভালোভাবে শিখবো। ইউনিফর্ম ফিল কালার, এটা একটা ফিল। ওকে, তো আগে সিলেকশানকে সিলেক্ট রাখতে হবে, অবজেক্টকে অবশ্যই সিলেক্ট রাখবে, তা না হলে কিন্তু পুরো বিশাল মারাত্মক খারাপ জিনিস। অবজেক্টকে সিলেক্ট রাখবে, তার উপরেই তুমি কিন্তু এই ফিল করতে পারবে। যদি না করো অবজেক্টকে সিলেক্ট না করে, বিশাল ইম্পর্টেন্ট কথা, না সিলেকশান করে ইউনিফর্ম ফিল করে দিলেই কিন্তু আলাদা বক্স আসবে। সেখান থেকে তুমি যত করে চেঞ্জ করো না কেন, অবজেক্ট সিলেকশান
যতই অবজেক্ট ড্র করো সেই একই কালার চলে আসবে, এটাও একটা খুবই ভুল। তখন তুমি কী হলো যা। তো অবশ্যই যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে রাখবে, তারপরেই কিন্তু এই যে ইউনিফর্ম কালারকে তুমি ফিল করবে। যদি তুমি কালার চেঞ্জ করো অবজেক্ট না সিলেক্ট করে, তবে যত অবজেক্ট ড্র করবে সবই হবে এই কালার হবে। এটি মনে রাখবে, না সিলেকশান করে কালার ফিল করলে এই কালার সবই অবজেক্টে যতই ফিল হবে ততই করবে। কেননা সিলেকশান করে অবজেক্টকে কোন ফিল করো না, ওকে। তাই সিলেকশান না করে অবজেক্টকে কালার ফিল করো, অবজেক্ট সিলেক্ট রেখে তবেই সেখানে কালার ফিল হবে, ঠিক আছে। এক্সপান্ড দেখানো হলো, অবজেক্ট না সিলেক্ট রেখে F11 করলে কালার ফিল করলে বক্স আসবে, ওকে। সেখানে অন্য কোনো তখন তো যত খুশি ড্র্যাগ করলে কালার ফিল হবে আসবে, আগে থেকে কালার চলে আসবে ইউনিফর্ম কালার। তো রাইট আর ইউ গেটিং, অবশ্যই সিলেকশন রেখে তবে কালার ফিল করবে। আর ইউ গেটিং কালার, এই সিলেকশান না করে কালার দিলে কী হয় বুঝতে পেরেছো? এর জন্য অবশ্যই আমরা কি করব, কালার ফিল করব। তারপরে নন কালার, যেখানে নন কালার বক্সে গিয়ে আমরা দেখব নন কালার ক্রস চিহ্ন আসবে, সেখানে মাউসের লেফট ক্লিক করে সেটাকে নন করে ওকে করে তারপরে আমরা অবজেক্ট ড্র করবো। দেখবে আগের মতো ঠিক যেমন হচ্ছিল তেমন হবে। কেননা এখানে যদি কালার থেকে যায় তাহলে যেটাই তুমি ড্র করবে একই কালার চলে আসবে, তখন কিন্তু মাথা খারাপ হয়ে যাবে কী করবে। তাই অবশ্যই এই কালার বক্সে গিয়ে নন কালার করে নাও, ওখানে রাইট সাইড লেফট ক্লিক করে তারপরে তুমি যেটা ইচ্ছা সেটা ড্র করো। এরপরে আমরা 16 নম্বর শর্টকাট শিখবো। কত নম্বর? 16 নম্বর শর্টকাট। দেখতে আমরা 16 নম্বর শর্টকাট পর্যন্ত এসে গিয়েছি। টোটালি আমরা 41টা শর্টকাট শিখবো। সবই পড়াই সহজ, কিছুটা ডিফিকাল্ট আছে, মজাদারও আছে অবশ্যই। তো এইভাবে আমরা শিখলাম। তবে 16 নম্বর যে শর্টকাট শিখবো, F12 আউটলাইন কালার স্টাইল। কি আউটলাইন কালার স্টাইল? আবার কোনো অবজেক্ট ড্র করে যদি ডিলিট হয়ে যায় তাহলে আনডু করে আনতে পারবে। ড্র করে আউটলাইন কালার বদলানোর জন্য শর্টকাট আমরা F12 শিখব। শুধু কালার না, পুরো আলাদা স্টাইলস অ্যাপ্লাই করা যাবে। অনেক কিছু আছে, ডায়লগ বক্স যেখানে অ্যারো স্টাইল, আন্ডারলাইন বিভিন্ন রকমের চেঞ্জ অ্যাপ্লাই করতে পারবে আউটলাইন এর সাথে। আউটলাইন স্টাইল যেমন ইচ্ছা দেওয়ার পরে ঠিক হয়েছে কিনা তা দেখার জন্য একটু জুম করে দেখে নাও কেমন হলো, ওকে। তো আউটলাইনকে দেখার জন্য কোনো অবজেক্টকে ড্র করে তারপরে সেটাকে F2 করো, আউটলাইন স্টাইল বক্স আসবে, সেখানে তুমি ইচ্ছা মতন দিয়ে দিলে, তারপরে F2 করে জুম করে দেখে নাও কেমন হলো, ওকে। তো যে অবজেক্টটিকে করেছো স্ক্রোল করলে জুম ইন আউট হবে, যেমন দেবে তেমনি আসবে। আবার তাকে পরিবর্তনের জন্য ভালো না লাগলে সিলেকশান রেখে F12 করলে কর্নারকে চেঞ্জ করতে পারবে, রাউন্ডার কর্নার করতে পারবে, নর্মাল লাইন করতে পারবে, বিভিন্ন। একটু সাইজকে বাড়িয়ে দাও, তবেই দেখবে কেমন তৈরি হলো সেটা আসলে বুঝতে পারবে। অবশ্যই সাইজটাকে একটু বাড়িয়ে দেবে, আউটলাইন সাইজটা একটু বাড়িয়ে দেবে, তবে স্টাইলসটা বুঝতে পারবে কীরকম হচ্ছে। প্লেন থাকলে ভালো বুঝতে পারবে না, জুম করতে হবে বারবার, অসুবিধা হবে। তবে একটু বাড়িয়ে দিলে বুঝবে, বিভিন্ন স্টাইল দিতে পারবে, ডিলিট করে নতুন আবার করতে পারবে। হ্যাঁ, তো আউটলাইনকে স্টাইল দিয়ে ডিলিট করে নতুন আবার করো। এভাবে আউটলাইন কীভাবে মানে কালার স্টাইল কীভাবে করা যায় সেটা আমরা এখানে শিখলাম। তো এরপরে 17 নম্বর শর্টকাট শিফট F12 আউটলাইন কালার। তো শুধু আউটলাইন কালার স্টাইল শিখলাম, আউটলাইন কালার স্টাইল। এবারে আমরা শিফট F12 করলে আউটলাইন কালার, তবে কিন্তু গুলিয়ে ফেললে হবে না, একটা আউটলাইন বা কালার স্টাইলস হবে। এবারে আমরা শিখবো শুধু আউটলাইন কালারকে বিভিন্ন রকম চেঞ্জ করব। তো 16 শিখেছো, এবারে আমরা 17 আউটলাইন স্টাইল হয়ে কীভাবে শিখবো সেটা দেখো। শুধু আউটলাইন কালার চেঞ্জ হবে, বাকি সব একই থেকে যাবে, শুধুমাত্র আউটলাইন কালারটাকে চেঞ্জ হবে। ব্লু গ্রিন এমনি পাবে। আবার বড় করে দেখার জন্য শুধু F12 করলে লাইন্স বাড়িয়ে দেখতে পারবে, লাইন্স স্পেসটা বাড়িয়ে দেখতে পারবে। 18 নম্বর শর্টকাট আমরা শিখব কন্ট্রোল শিফট জেড রিডু। তবে আগের পিছনে করার জন্য কন্ট্রোল জেড আনডু হবে। ভুল হলে অনেক প্রয়োজনীয় কমন একটি কিছু ভুল করে ফেললে, কেমন এটা
ভুল করলে অবশ্যই আমরা এই শিফট F2 বা না শিফট কন্ট্রোল শিফট জেড কন্ট্রোল শিফট জেড রিডু কন্ট্রোল জেড আর দুটোই কিন্তু জেড থাকবে, এক্সের এখানে কোনো প্রশ্ন নেই। তো আমরা এটা শিখে নিলাম। এই দুটি কোলড্রতে কিউব আন্ডু রিডু করার জন্য খুবই একটা মজাদার জিনিস। 2 নম্বর, আমরা এখনও থেকে রেক্ট্যাঙ্গেল, ইলিপস, আউটলাইন, কালার ফিল বিভিন্ন কিছু শিখলাম। F7 এক্সিস দেখলাম। আমরা এই F7 এক্সিস করে রেক্ট্যাঙ্গেল, ইলিপস ড্র করলাম। পরে এবার আমরা ইলিপস না করে তুমি পিক টুলে গিয়ে দেখো, কোলড্রতে পিক টুল আছে যে সিলেকশন টুল, সেই পিক টুলটি নেওয়ার জন্য তুমি পিক টুল এবার ইলিপস কি প্রেস করলে, ইলিপসের জন্য কি প্রেস করলে সুইচভাবে পেয়ে যাবে, কোনো ক্লিক করার দরকার নেই। প্রেস স্পেস কি, হ্যাঁ তুমি দুটো, একবার রেক্ট্যাঙ্গেল নাও, একটা ইলিপস নাও, নেওয়া হয়ে গেল। এবার তুমি ছেড়ে দাও, তোমাকে আর পিক টুল নিতে হবে না, শুধুমাত্র স্পেস কি প্রেস করলে কিন্তু এটাকে একবার এদিকে একবার ওদিকে টগলভাবে যাবে। স্পেস বোটান পিক টুলের মতন কাজ করবে, পিক বা স্পেস ইলিপস এমন হবে। হ্যাঁ, তো টগল কি স্পেস বোটান অবশ্যই আমরা দেখব। আবার রেক্ট্যাঙ্গেল ড্র করো তুমি, আবার পিক টুল নেওয়ার জন্য স্পেস বোটান ক্লিক করে রেখে পিক টুল, এখানে তখন মাউস করতে পারো, মাউসের যারা হয়, কিন্তু সুইচ বাটন পিক অ্যান্ড কারেন্ট টুল স্পেস বাটন প্রেস। সুইচ বোটান, যে বোতামটা তুমি সুইচ করছো পিক টুল দেওয়ার জন্য, সেটা কারেন্ট টুল করার জন্য স্পেস বোটান প্রেস করো। স্পেস কি, পিক টুল ও কারেন্ট টুল, স্পেস ও কারেন্ট, কারেন্ট টুল, এটা খুব ইউজফুল শর্টকাট। বড় বড় ব্যানার তৈরির সময় বিশাল ব্যবহার হয়, কাজ করা হয় এই স্পেস টুলকে। অনেকটা সিকোয়েন্সিভাবে, ওটা না এটা, ওটা না ওটা, সেটা ইচ্ছা সেটা করতে হবে, তবে আগের টাইপ ফিরে যাবে, পিছনে কী কাজ করতে হবে সেটাই ফিরে যাবে এই স্পেসিফিকটায়। তো অবশ্যই আমরা এই স্পেসকে প্রেস করে দেখব, একবার এলিপস, একবার রেক্ট্যাঙ্গেল ড্র করে তারপরে স্পেস কিটা দেখবো। পিক টুলের প্রয়োজন হচ্ছে না, এখানে পিক টুলের মতন কাজ হচ্ছে বা কারেন্ট টুলের মতন কাজ হচ্ছে, অবশ্যই এটা আমরা প্রেস করে দেখব। कंट्रोल F2 ভিউ ম্যানেজার বিশাল কামাল কা চিজ है। ভিউ ম্যানেজার দেখা শেখার পরে আমরা মুখতে অবশ্যই একটা শব্দ বেরিয়ে আসবে। চলো F2 দিয়ে আমরা শিখব। कंट्रोल F2 যেটা, সেটা আমরা কি রাইট সাইড বা রাইট কর্নারে দেখা একটা ম্যানেজার চলে আসবে। এই ভিউ ম্যানেজারে দেখার কোনো বড় বা ব্যানারে কিছু তৈরি করে বড় সড়ো স্ক্রিন আলাদাভাবে জায়গায় আলাদাভাবে কাজ করতে পারে। বড় ব্যানারের জন্য কুইকলি এখান থেকে ওখানে জাম হওয়ার জন্য এটা যেতে খুবই একটা ভিউ ম্যানেজার একটা খুবই গুরুত্বপূর্ণ কাজের জন্য অবশ্যই আমরা ভিউ ম্যানেজার শিখব। তো ভিউ ম্যানেজার আমরা দেখলাম, ভিউ ম্যানেজারে এইভাবে আমরা কী করবো, কোনো কর্নারে একটা অবজেক্ট, এক কর্নারে একটা অবজেক্ট ড্র করবো, ইলিপস ড্র করবো, একটা যে কোনো ড্র্যাগ করলাম, করে সেটাকে অবজেক্টকে সিলেক্ট রাখলাম, জুম করলাম, F2 করে জুম করলাম, নির্দিষ্ট জুম করে। এবার দেখো তোমার এই ভিউ ম্যানেজারে একটা কর্নারে একটা নাম অ্যাড করার একটা জায়গা আছে, সেখানে তুমি ভিউ অপার ওখানে গিয়ে তুমি নাম অ্যাড করে দাও। এবার সেখানে নামগুলো কী লিখবে, এই যে রাইট কর্নার, এটা লেফট কর্নার, তাড়াতাড়ি জানার জন্য এটা টপ, এটা বাটাম, এটা মিডিল, বড় ব্যানারের মধ্যে সব এখান সেখান যাওয়ার জন্য একটা যেখান তাড়াতাড়ি করার জন্য এই ভিউ ম্যানেজার খুবই কার্যকরী। এবার সেখানে গিয়ে নাম দেওয়া থাকলে কী হবে, রিনেম করে আবার নাম পাল্টানো যাবে ইচ্ছা মতো। তো সেই ভিউ পপ আপ মেনু, ওখানে গিয়ে তুমি রিনেম করে বিভিন্ন রকম, তারপরে নাম দেওয়া হয়ে গেল। এবারে যখন তুমি কাজ করবে ইচ্ছে মতন যে কোনো খুশি, তবে যখন অবজেক্টকে ড্র করবে জুম করে তবে নাম দেবে, অ্যাড করবে, তবে নাম অ্যাড করবে। তাহলে F4 করে তারপরে তুমি ওই বক্সে যে নামে ক্লিক করলে সেই কর্নারে খুব জলদি দ্রুততার সাথে চলে যাবে। এইটাই হচ্ছে ভিউ ম্যানেজারের কাজ। অবশ্যই ভিউ ম্যানেজার খুব ভালো লেগেছে। তারপর আমরা শিখব সিম্বল ম্যানেজার। মজার জিনিস, খুব ইউজফুল এটি। এর কাজ আমরা প্র্যাকটিক্যালি দেখব। নতুন একটা পেজ নাও, এটা খুবই ডিফিকাল্ট কিছু, অবশ্যই এটাকে শিখতে হবে এবং নতুন পেজ নিয়ে তারপরে আমরা শিখবা। করলে পাবে
তো এইভাবে আমরা কিছু শিখবো ইউজফুল জিনিস। শর্টকাট কী হলো, Ctrl+F6। পেজের রাইট সাইডে কিন্তু F6 করলে চলে আসবে। এবার কাজ হবে, পেজ সাইডে চলে আসলো, এবার রেক্ট্যাঙ্গেল ড্র করো। রেক্ট্যাঙ্গেল ড্র করে জুম করো F2 করে, তারপর কী হবে কন্ট্রোল কিউ করলে কী হবে, কনভার্ট টু করে কী করতে হবে, অ্যারেঞ্জে গিয়েও এটা তুমি কনভার্ট টু করতে পারবে। তবে শেপ টুল চলে আসবে এখন ডবল ক্লিক করলে একটি পয়েন্ট কিন্তু মুছে যাবে। তো এই একটি পয়েন্ট মুছে দিয়ে একটা ডিজাইন মতন, কর্নার ডিজাইনের মতন হবে। তো একটা পয়েন্ট মুছে দিলাম, রাইট ক্লিক করলেও এবারে যখন মুছে যাবে, তারপর আমরা রাইট ক্লিক করে আমরা টুকও করে দেবো। তো শেপ টুলে এনে অবশ্যই এটা করবো, যেরকম কর্নার ডিজাইন আমরা আগে অবশ্যই শিখেছি। কনভার্ট করে নিলাম, কনভার্ট করে শেপ টুলে চলে আসলে, এবং শেপ টুলের থেকে এবার রাইট ক্লিক করলে আমরা কিন্তু ওই কনভার্ট টু কো করতে পারবো। টুকো করলে খুব সুন্দর দেখাবে। টুকো করার পরে যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিজাইন এবারে কালার দাও, তারপরে জুম কমিয়ে পেজের একটা কর্নার সাইডে এটাকে স্যাম্পল হিসেবে সেট করে দাও। কনভার্ট টু স্যাম্পল, আমরা স্যাম্পলে কীভাবে এটা কনভার্ট করব সেইটা আমরা এবারে F6 টিপে যে আমাদের বক্সে এসে সেখানে আমরা অবশ্যই দেখব। তার আগে আমরা কনভার্ট ডিজাইনটাকে একটা করে ধরে স্যাম্পল কনভার্ট করার জন্য রাইট ক্লিক করলে ডিজাইনের ওপরে সেই স্যাম্পল অপশান পাবে, সেখানে নিউ স্যাম্পল বলে নাম দাও এবং কর্নার ডিজাইন বলে ওকে করে দাও। অ্যাড হয়, এভাবে অনেক স্যাম্পল তুমি অ্যাড করতে পারবে। তখনই ব্লু কালার হয়ে যাবে, যখন দেখবে স্যাম্পলে কনভার্ট হয়ে গেছে সঙ্গে সঙ্গে সেই কিন্তু মানে যে ডিজাইনটা, কর্নার ডিজাইনটা ব্লু কালার হয়ে যাবে। এটাই তোমার বোঝার যেমন হাইপার লিঙ্ক দিলে যেমন ব্লু কালার হয়ে যায়, ঠিক তেমন এখানেও সেরকম যখন তোমার স্যাম্পলে কনভার্ট হয়ে যাবে, মানে স্যাম্পল বক্সের মধ্যে চলে আসবে, অবশ্যই দেখতে পাবে সেটা ব্লু কালার হয়ে গেছে। তো আমরা স্যাম্পলে কনভার্ট করার জন্য কী করবো, রাইট ক্লিক করবো, ডিজাইনের আসবে, ডিজাইনের উপরে স্যাম্পল অপশান আসবে, সেই স্যাম্পল অপশান নিউ স্যাম্পল বলে একটা নাম দাও, সেখানে নাম লিখে ওকে করে দিলে এভাবে অ্যাড হয়ে যাবে। অনেক তুমি স্যাম্পল অবশ্যই অ্যাড করতে পারবে, তবে আমরা কর্নার ডিজাইন বলে অ্যাড করলাম। এবারে তারপরের জন্য অন্য, কিন্তু এই সেম জিনিস অন্য জায়গায় যখন তুমি ইলিপস রাখবে বা কোনো রেক্ট্যাঙ্গেল রাখবে, তাকে ব্ল্যাক কালার দেখাবে, আর যখন তোমার স্যাম্পলে চলে আসবে তখনই কিন্তু এই ব্লু হয়ে যাবে। তো কীভাবে স্যাম্পল ক্রিয়েট করতে হয় অবশ্যই আমরা এখানে জানলাম, স্যাম্পল ক্রিয়েট করা শিখলাম। এবারে কাজ হলো বেনিফিট কী দেখো, স্যাম্পলকে আমরা নিচে দেখো ইনসার্ট বলে একটা অপশান আছে, সেই স্যাম্পলকে আমরা ইনসার্ট করব, অ্যাড স্যাম্পল করব। এই পেজের মাঝখানে ইনসার্ট হয়ে আসবে স্যাম্পল, দেখো এইভাবে ড্র্যাগ করে রাখো, যেখানে রাখা দরকার সেখানে তুমি রাখতে পারবে। তারপরে তো এই স্যাম্পল আমরা যখন তখন ইনসার্ট করে নিতে পারবো। অ্যাড স্যাম্পল বলে আবার নতুন করে অ্যাডও করতে পারবো অন্য অন্য ডিজাইন। তো ইনসার্ট করার পরে যখন পেজের মাঝখানে চলে আসবে স্যাম্পলটা, তারপরের যে কাজটা আমরা দেখবো অবশ্যই, তারপরে বিভিন্নভাবে মিরর করে এদিকে ওদিকে সব কর্নারগুলোকে আমরা সেটিং করে দিলাম, মানে একদম পেজের সুন্দরভাবে চারটে কর্নার মিরর যে অপশান আমরা আছে অবশ্যই আমরা পাবো স্ট্যান্ডার্ড বারে, সেখানে গিয়ে মিরর করে বা এদিক ওদিকে ঘুরে প্রপারলি আমরা পেজের চার সাইডে সেট করে দেবো। এই যে স্যাম্পলটা আমরা এতক্ষণ বিভিন্নভাবে তৈরি করে স্যাম্পল ম্যানেজারে রেখে দিলাম, অ্যাড করলাম, কিন্তু একটা মজাদার টিপস আর একটা আছে স্যাম্পল এডিটিং। ওই স্যাম্পলটাকে তুমি চাইলে আবার চেঞ্জ করে অন্যরকম করতে পারবে। তো স্যাম্পল এডিটিংয়ে আমরা যাব, অবজেক্টের উপরে রাইট ক্লিক করলে বা রাইট সাইডে যেটা অবজেক্ট আছে রাইট ক্লিক করলে এডিটিং স্যাম্পল বলে একটা অপশান আসবে, ওখানে ওকে করো। তারপরে দেখো উপরে দেখো ক্লিক করলেই মাঝখানে চলে আসবে এবং এডিটিং করতে পারবে। এই এডিট করার সময় কী হবে, আমরা আগে যে কর্নার ডিজাইনটা করেছি আমাদের শুধুমাত্র আমরা সেই কর্নার ডিজাইনের সামনে আমরা কালার পাল্টে দেবো, কালার পাল্টাতে সামনে ইলিপস নিয়ে আসবো। ইলিপস লেসনের জন্য অবশ্যই আমরা জানি F7 দিয়ে একটা মানে ইলিপস ড্র করে নেবো কালার দিয়ে। তো অ্যাডজাস্ট সাইজ এটা করে নিলাম, বিভিন্ন রকমের কালার আছে, বিভিন্ন রকমের ইলিপস আছে, বা সরিয়ে ঘুরিয়ে বড় করে বিভিন্ন রকম তুমি একটা এডিট করে নিলে চেঞ্জ করতে পারো রাইট সাইড ক্লিক করে। তারপরে তাকে বাঁধে একটা ফিনিশ এডিটিং অবজেক্ট ক্লিক করলেই কী হবে, ক্লিক করো লুক অ্যাট দ্যাট, এই ক্লিক করলেই সব অবজেক্ট এডিটিং একসঙ্গে আলাদা হয়ে যাবে, বারবার এডিট করার দরকার নেই। তাই স্যাম্পল ম্যানেজার কাজ দেখানো হচ্ছে, স্যাম্পল ম্যানেজার এনে ইচ্ছা মতন ড্র্যাগ করে পেজ অ্যাড করে আবার স্যাম্পল তৈরি করতে পারো F6 দিয়ে। তো আমরা এই যে স্যাম্পল এডিটিং শিখলাম, স্যাম্পল অ্যাড শিখলাম, বা স্যাম্পলিং তৈরি করা কীভাবে, স্যাম্পলের কাজটা কী আসলে সেটাও দেখলাম। এইটাই আমাদের 20 নম্বর শর্টকাট চলে গিয়েছে। ভুল হয়ে গেলে স্যাম্পলটাকে যদি একসঙ্গে আবার চেঞ্জ করতে চাও তাহলে স্যাম্পল এডিটিংয়ে চেঞ্জ করলে খুব মজাদার হবে। আর নতুন পেজ নিয়ে বা ড্র্যাগ করে আবার তুমি স্যাম্পল অ্যাড করতে পারো।
তো আমরা একটা স্যাম্পল তৈরি করার জন্য আবার একটা নতুন স্যাম্পল রেক্ট্যাঙ্গেল টিপলাম, তার মাঝখানে একটা এলিপস দিয়ে দিলাম, পিক টুল নিয়ে সেট রাইট ক্লিক করে স্যাম্পল নিউ স্যাম্পল করে দিলাম, আবার একটা নাম দিলাম, অ্যাড হয়ে গেল। দেখো আবার ড্র্যাগ করলে ড্র্যাগ করতে লাগবে না। তো এইভাবে তুমি বিভিন্ন রকম স্যাম্পল তৈরি করতে পারো, এডিটিং করতে পারবো। এই স্যাম্পলগুলো এমনই মানে গ্রাফিক্স সেটিং তুমি পছন্দের মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইনে ব্যবহার করতে পারো। বা এটা স্যাম্পলের মধ্যে গিয়ে দেখবে এক্সপোর্ট লাইব্রেরিতে তুমি সেভ রেখে দেবে। তো এই যে কোনো যখন কোনো পেজ বা যে কোনো জায়গায় এই কোডাটো এমনই একটা জিনিস, যত কিছু তৈরি করতে গেলে তোমার সেই স্যাম্পলের নাম শুধু ক্লিক করলেই মাত্র তোমার পেজের সামনে পেজের মাঝখানে হাজির হয়ে যাবে। তো আমরা স্যাম্পল ম্যানেজারটাকে খুব ভালোভাবে দেখবো বা এটাকে আমরা অবশ্যই ভালোভাবে ইউজ করব। এ সম্পর্কে আরও বেশি কিছু জানবো, আরও কিছু ইন্টারেস্টিং করব। লোকাল স্যাম্পল সেভ করার পরে লোকাল স্যাম্পল, ইউজিং স্যাম্পল, বিভিন্ন রকম স্যাম্পল তুমি পাবে। নেম দেওয়াটা পাবে, সিলেক্ট করলেই ড্র্যাগ করে কাজে লাগাতে পারবে। আরও স্যাম্পল এখানে কিছু লোকাল স্যাম্পল তোমার আছে। F4 করে সব বন্ধ করে দিল। আমরা এই স্যাম্পলকে আমরা কী করব, F4 দিয়ে যদি তুমি বন্ধও করে দেয় পেজ, আবার নতুন কন্ট্রোল এন নিলেও কোনো অসুবিধা নেই। সেখানে তুমি আবার মানে স্যাম্পল অ্যাড করতে পারবে, স্যাম্পল মারা যায় সেখান থেকে ড্র্যাগ করে বা যে বিভাগ তুমি নিয়ে তবে কে স্যাম্পলটা যখন তুমি তৈরি করবে তখন এক্সপোর্ট করে সেটা লাইব্রেরিতে সেভ করে রাখবে, তবে অনেক কাজে আসবে। এক্সপোর্ট লাইব্রেরি সেভ করতে ব্যবহার করতে রাখতে পারবে। এবিসিডি যে কোনো একটা নাম তোমার প্রয়োজন তুমি নাম দিয়ে দেবে, এবং যে লোকাল স্যাম্পল আছে সেগুলো তুমি ব্যবহার করতে পারবে। স্যাম্পল বহুত ইম্পর্টেন্ট, অবশ্যই এটা আমরা দেখব। তারপরে আমরা যাব 21 নম্বর শর্টকাট। 21 নম্বর শর্টকাট কি না, F11 কান্ট্রি ম্যানেজার, কাউন্টার ম্যানেজার স্যাম্পলকে মারো গুলি। স্যাম্পল বহুত শিখেছি, চলো কাউন্টার ম্যানেজার F11 স্যাম্পল को मारो গুলি। F11 কাউন্টার ম্যানেজার, এটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, রেক্ট্যাঙ্গেলের উপরে কাউন্টার টুল ব্যবহার করব। একটা বক্স আসবে, দেখো সেই বক্সে আমরা ইটারেশন কাউন্টার টুল রেক্ট্যাঙ্গেলের উপরে ড্র্যাগ করে দেখো ভিতরে চলে যাবে। কালার আনার জন্য বিভিন্ন কালার দিয়ে হোলি কালার, তারপরে ডান দিকে কাউন্টার ম্যানেজার দেখো বিভিন্ন সেটিং, দেখো বিভিন্ন কর্নার সবগুলি চেঞ্জ করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। দেখো কেমন লাগে, চেঞ্জ অ্যাপ্লাই করে ইনসাইড আউটসাইড কালার দিয়ে এই কাউন্টার ম্যানেজারটিকে অবশ্যই আমরা ইউজ করব। তো কাউন্টার ম্যানেজার আনতে গেলে কোনো ইলিপস ড্র করলে বা কোনো রেক্ট্যাঙ্গেল ড্র করলে তারপরে F11 প্রেস করলে কিন্তু চলে আসবে কাউন্টার ম্যানেজার, কন্ট্রোল F11। তো এখানে বিভিন্ন রকমের কালার সেট করো, উপর নিচে আউটলাইন লাইন বিভিন্ন রকম সেট করে অবশ্যই আমরা হোলি কালার মতো বিভিন্ন রকম কালার দিয়ে আমরা এই কাউন্টার ম্যানেজারকে ইউজ করব। তবে ইন্টারেক্টিভ মানে ইন্টারেক্টিভ কাউন্টার টুল, এটা অবশ্যই টুলের মধ্যে আমরা পাবো। তো টুলের মধ্যে পাওয়ার পরে আমরা দেখবো এখানে বিভিন্ন রকমের পয়েন্ট আছে, সেগুলো পয়েন্টগুলোকে আমরা চেঞ্জ করব। বিভিন্ন রকমের কালার আছে, কালার চেঞ্জ করবো, ইচ্ছা মতন কালার দিয়ে সেটাকে আমরা সেট করতে পারি। তো আউট ইনসাইড বিভিন্ন লিঙ্ক আছে, লিঙ্কটা ওটিয়ে দিয়ে অবশ্যই দেখে আমরা এই কাউন্টার ম্যানেজার টুলটাকে খুবভাবে ব্যবহার করবো, ইউজ করবে। রেক্ট্যাঙ্গেল ড্র করে সেখানে তুমি অ্যাপ্লাই করে দেখতে হবে। তারপরে চলো আমরা আবার 22 নম্বর শর্টকাটে যাব। Alt F8 রোটেট অবজেক্ট, এটি গুরুত্বপূর্ণ ও মজার স্টাইল তৈরি করার জন্য আমরা অবশ্যই Alt F8 রোটেট অবজেক্ট এটা অবশ্যই আমরা তৈরি করব। Alt F8 দিয়ে খুবই রোটেট অবজেক্টে আমরা খুবই মজাদার করব। কি প্রথমে আমরা কী করবো, নতুন একটা পেজ নিলাম, নতুন পেজ নিয়ে সেখানে আমরা F6 করে ইলিপস ড্র করলাম, ইলিপস ড্র করে সেখানে আমরা কালার দিলাম, ইলিপস ড্র করার পর সেখানে কালার দিলাম, কালার দিয়ে ট্রান্সপারেন্ট বক্স আছে সেই বক্সে গিয়ে আমরা বিভিন্ন রকমের আমরা এই কম্বাইনটা অবশ্যই শিখবো আরও ভালো করে। কন্ট্রোল F8 রোটেট অবজেক্ট, সেখানে রোটেট ইলিপস ড্র করা হলো। ইলিপস ড্র করে পাশে যে একটা বক্স পাবো সেই বক্সে তুমি ট্রান্সপারেন্সি বক্স, সেখানে তুমি একটা অ্যাঙ্গেল দিয়ে দাও, অ্যাঙ্গেল দিয়ে অ্যাপ্লাই টু ডুপ্লিকেট, ডুপ্লিকেট করতে করতে এখানে ছবিটা ইমেজে দেখো কত সুন্দর একটা ফুলের মতন তৈরি হচ্ছে। তারপরে কী হবে, কন্ট্রোল A করে সেটা সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে কম্বাইন করবো, বা কন্ট্রোল L টিপলেও কম্বাইন্ড হবে। অবশ্যই একটা কালার দেবে, সুন্দর একটা ফুল তোমার সামনে তৈরি আসবে। এই ডিজাইনটা এতটাই ইন্টারেস্টিং, এতটাই মজাদার। এইভাবে অ্যাপ্লাই টু ডুপ্লিকেট করে আরও শেপ দিয়ে তুমি করতে পারবে। শুধু ইলিপস না, ইলিপসকে তুমি টুকো দিয়ে সরু লম্বা চওড়া বিভিন্ন রকম পাতা আকার বিভিন্ন রকম করে অবশ্যই তুমি আল টাইপটার ব্যবহার রোটেট অবজেক্ট দিয়ে বিভিন্ন ফুল বিভিন্ন রকম ডিজাইন লোগো তৈরি করতে পারবে। অবশ্যই আমরা আল টাইপ রোটেট অবজেক্টটা শিখবো বা এটাকে কম্পিউটারে অ্যাপ্লাই করে শিখবো। কন্ট্রোল L করলে কম্বাইন,
কম্বাইনটাও অ্যারেঞ্জিংয়ে তুমি পাবে, তবে আমরা এখানে কন্ট্রোল এল টিপলে কম্বাইন চলে আসবে। তাহলে এখানে F8 আল্ট রোটেট অবজেক্ট এবং কম্বাইনটা শিখলাম। তো আমরা 23 নম্বর শর্টকাটে যাবো। 23 নম্বর শর্টকাটটা ইজিলি সহজ। কি কন্ট্রোলটাতে আমরা কোনো ইমেজকে ইনসার্ট করার জন্য কন্ট্রোল আই ইম্প্যাক্ট ইমেজ, একটা বক্স চলে আসবে। ইমেজকে ইম্পোর্ট করতে পারবে, যে কোনো ফটো তুমি সিলেক্ট করে ক্লিক করলে ড্র্যাগ করলে ইম্পোর্ট হয়ে যাবে, পিকচার চলে আসবে তোমার এই কোরালড্রতে। তার জন্য আমরা কন্ট্রোল আই ইম্পোর্ট পিকচার, এই ইম্পোর্ট পিকচারটাকে যে কোনো পিকচারকে কোরালড্রতে সরাসরিভাবে নেওয়া যাবে। তো তারপরে আমরা 24 নম্বর শর্টকাট কন্ট্রোল এই এক্সপ্রেস টু ইমেজ, এক্সপোর্ট টু ইমেজ। এই ছবিটিকে যে ইম্পোর্ট করেছে ছবিটি, সেটাকে তুমি সেভ করার জন্য কি করবে, কন্ট্রোল এই এক্সপোর্ট টু ইমেজ, ফরম্যাট নিচে চলে আসবে অবশ্যই, সেখানে জিপিজি তারপরে গিয়ে যে কোনো তুমি ইচ্ছা মতন বিভিন্ন রকম ফরম্যাট আছে, পিএইচডি, এবার তুমি যে কোনো, তো আমরা এক্সপোর্ট ইমেজে গিয়ে বিভিন্ন রকমের কালার সেট মানে ফরম্যাটে গিয়ে সেভ করে দিলাম। সেভ করলে ইচ্ছা মতন ইমেজকে পরিণত হয়ে যাবে। এবং ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট কেউ কোনোতে পাঠাতেও পারবে। এক্সপোর্টে গিয়ে তুমি নেম দিলে সেখানে চলে যাবে ওয়ার্ড পাওয়ার পয়েন্টে। তো এই আমরা কন্ট্রোল ই এক্সপোর্ট ইমেজ করলাম। তারপর আমার 25 নম্বর শর্টকাট সেভ অ্যাস, কন্ট্রোল শিফট এস করলেই সেভ অ্যাস ডায়লগ বক্স চলে আসবে। এখানে কিন্তু একে প্রায় কন্ট্রোল শিফট এস করে সেভ অ্যাস যে ডায়লগ বক্স হবে, সিআরডি ফরম্যাট, সিআরডি মানে কোরালড্র ফরম্যাট, এখানে সেট করতে পারবে। এবং কোরালড্রতে এসে মাই ফাইল নেম সেভ করে সেভ আছে, আবার সেভ করার জন্য তুমি শিফট কন্ট্রোল এস করে কন্ট্রোল এসও করলে হবে, সেভ হবে। তো ওই একই করলেই তুমি সেভ করতে পারবে, একই ফাইলকে ডবল সেভ করতে পারবে, অসুবিধা নেই। অনেক রকমেরই সেভ করতে পারবে তুমি ওয়ার্ড এক্সেল ব্যবহার করার জন্য। তো এইভাবে তুমি এখানেই সেট করে দিলেই পরে ওয়ার্ড এক্সেলে গিয়ে এটা ব্যবহার করতে পারবে। নাম ড্র করলেই বা নাম চাইলে আবার সেখানে গিয়ে এই এক্সপোর্ট ছবি ইমেজটাকে কাজে লাগাতে পারবে। তাই এখানে আমরা সেভ করা শিখলাম কোরালড্রতে। 25 নম্বর শর্টকাট হয়ে গেল। 26 নম্বর শর্টকাট শিখবো। 26 নম্বর যে শর্টকাট আমরা শিখবো, কোনো অবজেক্টকে F6 বা F7 দিয়ে ড্র করলে সেই অবজেক্টটা আমার ড্র হবেই, কিন্তু সেটা এখানে ডুপ্লিকেট চাই। সেই ডুপ্লিকেট করার জন্য আমরা কী টিপবে, নাম্বার কির পেছনের দিকে দেখো একটা প্লাস চিহ্ন আছে, প্লাস টিপলে ডুপ্লিকেট হবে। ল্যাপটপে এটা নেই, এই ল্যাপটপে যেতে নেই, তাই আমরা কন্ট্রোল ডি টিপলো ডুপ্লিকেট। তো আমরা ডুপ্লিকেট করার জন্য এইটা আমরা শিখেছি 26 নম্বর, কন্ট্রোল ডি বা প্লাস কি দিয়ে আমরা এটাকে কোনো অবজেক্টকে ডুপ্লিকেট করব। তো 26 নম্বর শর্টকাট আমরা শেখা হয়ে গেলে আমরা 27 নম্বর শর্টকাটে যাব, কন্ট্রোল F11 ইনসার্ট ক্যারেক্টার। 27 নম্বর শর্টকাটে আমরা কন্ট্রোল F11 ইনসার্ট ক্যারেক্টার। এই ইনসার্ট ক্যারেক্টার একটা বক্স চলে আসবে, এই বক্সে তুমি ডান দিকে দেখো ক্লিক করলে বিভিন্ন রকমের তুমি অল ক্যারেক্টার অপশান তুমি এখানে পেয়ে যাবে। অল ক্যারেক্টার করলে বাইন্ডিং, ওয়েন্ডিং, বিভিন্ন রকমের রিমাইন্ডার তুমি এখানে পাবে, স্যাম্পল পাবে। এগুলো তুমি কোনো রকমের ব্যানার তৈরি করতে অনেক সময় ব্যবহার হয়, কোনো টেলিফোন নাম্বার দিতে গেলে টেলিফোনের প্রয়োজন, তখন তুমি ইচ্ছা মতন কোথা থেকে পাবে, তখন ওয়েবডিং 1, ওয়েবডিং 2 বিভিন্ন রকম এরকম দেখবে, কোনো সময় স্যাম্পল তৈরি করে নিতে হবে, সেট করে নিতে হবে। তো ওয়েন্ডিং 1, 2 বিভিন্ন পাল্টে দেখো। এই যে আমাদের ক্যারেক্টার, ইনসার্ট ক্যারেক্টার, এই ক্যারেক্টারে আমরা অনেক কিছু পেয়ে যাবে। এখানে এইগুলো অবশ্যই একটা একটা করে কাজে লাগাতে পারবে, ইনসার্ট করতে পারবে। এখানে তুমি ক্রিয়েটের অপশানও পাবে, বিভিন্ন কিছু ক্রিয়েটও করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো 27 নম্বর শর্টকাট আমরা যেটা শিখলাম কন্ট্রোল F11 ইনসার্ট ক্যারেক্টার। তারপরে আমরা শিখবো 28 নম্বর কিছু শর্টকাট, কন্ট্রোল টি ফরম্যাট টেক্সট। আমরা যে কোরালড্র শর্টকাট শিখছিলাম, তারপরে আমরা 28 নম্বর যে শর্টকাট শিখবো, সেই 28 নম্বর শর্টকাটটা হলো কন্ট্রোল টি ফরম্যাট টেক্সট। এটা কি, কোনো টেক্সটকে লিখে টেক্সটকে বিভিন্ন রকমের স্টাইল দেওয়া যায়। প্যারাগ্রাফ একটা ট্যাব আসবে, সেখানে ট্যাবে তুমি বিভিন্ন রকমের স্টাইল দিতে হবে, ডিজাইন দিতে হবে, কালার দিতে পারবে। অবশ্যই এটা আমরা টেক্সট ফরম্যাটকে চেক করে দেখবো। কন্ট্রোল টি টেক্সট ফরম্যাট, টেক্সটের সমস্ত রকমের ডিজাইন, সমস্ত কিছু কোরালড্রতে একটা ভালো একটা পয়েন্ট আছে। তো 28 নম্বর শর্টকাটটা আমরা অবশ্যই একটা টেক্সট লিখে সেই টেক্সটকে সিলেক্ট রেখে F8 করে আমার টেক্সট ফরম্যাটটা অবশ্যই দেখবো, সেই বক্স আসবে। প্যারাগ্রাফ, ট্যাব, ফরম্যাট, বিভিন্ন রকমের ডিজাইন, এগুলো আমরা চেক করে একটার পর দেখে আমরা খুবই ইউজফুল। এটা অনেক অপশান পাবে, টেক্সট রিলেটিভ যত অপশান এখানে পাবে। 28 নম্বর শর্টকাট হয়ে গেলে আমরা 29 নম্বর শর্টকাট শিখবো। এই 29 নম্বর শর্টকাটটা যেটা শিখবো, দুটো সার্কেল, বড় একটা সার্কেল, ছোটো একটা সার্কেল বা ইলিপস বা বড় একটা রেক্ট্যাঙ্গেল থাকবে, সবাই ভালো হবে। সব থেকে বড় রেক্ট্যাঙ্গেল, একটা ছোটো রেক্ট্যাঙ্গেল, সেই রেক্ট্যাঙ্গেলটা তোমার ইলিপসও হতে পারে, যে কোনো টেক্সটও হতে পারে।
সেই টেক্সের উপরে ডাইরেক্ট হতে হবে। সেইটা ডবল দুবার, একবার একটা বড় রেক্ট্যাঙ্গেল ড্র করলাম আর একটা ছোটো রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। ড্র করে কী করলাম, ছোটো রেক্ট্যাঙ্গেলকে টিপে শিফট টিপে আবার বড় রেক্ট্যাঙ্গেল ঠিক মানে আমরা ওটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে ছোটো এই যে আমরা ছোটো রেক্ট্যাঙ্গেল এবং বড় রেক্ট্যাঙ্গেলের উপর প্রবেশ করলাম। তারপরে টেক্সট হতে পারে, কোনো কিছু হতে পারে। তারপরে এটাকে আমরা কি দুটো শিফট টিপে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলে কী হবে, এর বেনিফিটটা আমরা অবশ্যই এবার দেখব। বোটামে নিয়ে যাওয়ার জন্য, নিচেই নিয়ে যাওয়ার জন্য শুধু বি প্রেস করলে কিন্তু বোটাম লাইনে চলে যাবে, সিম্পল। টি প্রেস করলে টপে চলে যাবে, ই প্রেস করলে মিডলে আসবে, বি টি এম এল প্রেস করলে লেফট, রাইট প্রেস করলে আর প্রেস করলে রাইটে। খুব একটা মজাদার জিনিস। তবে এল লেফট, আর রাইট, সি সেন্টার, বি বোটাম, টি টপ, মানে একদম ভার্টিক্যালিভাবে একটা হচ্ছে। দেখো খুবই সুন্দর। অবজেক্টটাকে টপ লেফট ইচ্ছা মতো যেখানে সেখানে নিয়ে যাওয়া যাবে। মাঝখানে যাওয়ার জন্য সেন্টার, পি টিপলে বোটামে চলে আসবে। অন্য কোনো দুবার দ্বারা কোনো নেই, মানে কোনো কিছুতে করতে হবে না, যেখানে থাকো না কেন পি প্রেস করলেই কিন্তু সেন্টারে চলে আসবে, সেন্টারে চলে আসবে। করতে হতো প্রথমে, পরে তারপর সি করতে হতো, সেটা সি করতে হবে না, পি করলে সঙ্গে 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 সেন্টারে চলে আসবে শুধু পি টিপ। তাই সব শর্টকাটগুলো লিখে প্র্যাকটিক্যালে দেখো, অ্যালাইন করো, এর জন্য ব্যবহার করা হয়। তাই এটি অবজেক্টকে অন্য অন্য অবজেক্টের সাথে মাঝখানে রাইট সেন্টার রাখার জন্য অ্যালাইন অপশান কোরিডোরতে তো আছে, আমরা শেখা দরকার অবশ্যই। কোরিডোরতে তো আছে, অবশ্যই আমাদের শেখা দরকার। অনেক কিছু আছে কোরিডোরতে। এই অ্যালাইনটা অবশ্যই, অ্যালাইন অপশান অবশ্যই এটা পাবে, এটা করে দেখো। 30 নম্বর শর্টকাট শিখবো। এটা অবজেক্টকে ব্রেক করার জন্য। ধরো একটা টেক্সট লিখলাম, তুমি BHAI भाई KAISE कैसे ऐजो हो AFF ভাই कैसे हो आप, একটা টেক্সট লিখলাম। লেখার পরে টেক্সটটাকে ব্রেক করতে হবে, আলাদা আলাদা করতে হবে। একসঙ্গে আছে, কন্ট্রোল কে টিপলে সিলেক্ট রেখে, মানে কন্ট্রোল কে টিপলে ব্রেক টেক্সট হয়ে যাবে। ব্রেক হয়ে যাবে যখন সব আলাদা আলাদা হয়ে যাবে। দেখো ভাই कैसा हो आप সব এক আলাদা হয়ে যাবে। পিক করে দেখো, টুল নিয়ে এদিক ওদিকে সরানো দিতে পারবে। টুল নিয়ে দেখো নিচে রেখে রেখে তারপর তুমি ভাই कैसा हो একেবারে নিতে পারবে। তো এইটাকে ধরো তুমি আরও ব্রেক করতে চাও, আবার সিলেক্ট রেখে কন্ট্রোল কে খুলে লিখে বি আলাদা হয়ে যাবে, এইচ আলাদা হয়ে যাবে, এ আলাদা হয়ে যাবে, টি আলাদা হবে, সব আলাদা আলাদা হয়ে যাবে। খুবই ইন্টারেস্টিং, এটা একটা টেক্সটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এটা দিয়ে অনেক স্টাইলিশ টেক্সট বানানো যায়। তো আমরা কন্ট্রোল কে ব্রেক, অবশ্যই ব্রেক টেক্সট শিখবো। এবং ব্রেক করার পরে বিকে বড় করে দাও, এভাবে ডিজাইন দাও। সব থেকে সেন্টারে যেটা আছে সেটা একরকম করো। কন্ট্রোল কে দিয়ে সব ক্যারেক্টার আলাদা আলাদা হয়ে যাবে কন্ট্রোল কে দিলে। এভাবে তুমি ভেঙে ভেঙে অবজেক্টকে ব্রেক করে ডিজাইন অ্যাপ্লাই করো। তো এইভাবে যে আমরা মানে কন্ট্রোল কে করে ব্রেক করলাম, খুবই ইন্টারেস্টিং জিনিস। ওদিকে বি এর বি বড় করে দিলাম, এই যে আই বড় করে দিলাম, এটা কে বড় করে দিলাম, এইভাবে পি বড় করে দিলাম, সেগুলোকে আবার টু করে আবার সুন্দরভাবে কালার দিলাম। এইভাবে কিন্তু একটা মজাদার টেক্সট করা যায়। তো আমরা এটা শিখে রাখবো। 30 নম্বর যে শর্টকাট, কন্ট্রোলকে ব্রেক টেক্সটকে ব্রেক করাতে পারবো। এবং অবজেক্টকে ব্রেক করার জন্য সেটা আলাদা, এইভাবে অবজেক্টকেও ব্রেক করতে পারবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে অবশ্যই অবজেক্টও তোমরা অবশ্যই এরকম কন্ট্রোল কে দিয়ে ব্রেক করতে পারবে, টেক্সটকেও ব্রেক করতে পারবে। তারপরে আমরা শিখবো কি কম্বাইন, কন্ট্রোল এল কম্বাইন করতে শিখবো। এই কম্বাইনটা কি, আগে থেকে এটা জানাতে হবে। কোনো অবজেক্ট এর উপরে এলিপস ড্র করে, এলিপস F8 টিপলে রোটেট অপশান, অ্যাপ্লাই টু ডুপ্লিকেট ফুল করে করা হয়েছে। সেখান থেকে আমরা অবশ্যই কন্ট্রোল এল এর কাজ আমরা দেখছি। কন্ট্রোল এল কম্বাইন, অন্যান্য কিছুতেও রোটেট করে সেন্টার নিয়ে রোটেট করার পরে সিলেক্ট করে কন্ট্রোল এল কম্বাইন হয়ে যাবে। আর সুন্দর একটা ফুল তৈরি হবে, ভালো ডিজাইন হবে। তো এই কন্ট্রোল এল কম্বাইন অবশ্যই আমরা এটা দেখবো। আর অন্য অন্য জায়গায় ব্যবহার করে দেখবো, আমরা যদি পারি আর অন্য কিছু দেখতে পারবো। তারপর আমরা 32 নম্বর শর্টকাট যাবো কি কনভার্ট টু অবজেক্ট, মানে আউটলাইনকে অবজেক্ট করবো। যত কিছু খিচড়ি পাকানো হয়েছে সব কটা ডিলিট করে দাও। ডিলিট করে আমরা নতুন কিছু করব, কনভার্ট আউটলাইন টু অবজেক্ট। যে রেক্ট্যাঙ্গেল ড্র করব, রেক্ট্যাঙ্গেলের যে আউটলাইন আছে সেই আউটলাইন ড্রটা একটু বাড়িয়ে দেবো, সাইজটা একটুখানি আমরা বাড়িয়ে দেবো। তারপরে আমরা এটাকে করব, মানে যে আউটলাইনটা আমরা প্রপার্টি বারে গিয়ে, টুল বারে গিয়ে আমরা সেখান থেকে আউটলাইন সাইজটা বাড়িয়ে দেবো। টুল সাইজ বাড়ানোর কারণ হলো আমি আগে শর্টকাট বোঝানোর জন্য এটি করলাম। অবজেক্টকে সিলেক্ট রেখেই
রেক্ট্যাঙ্গুলারকে সিলেক্ট রেখে কন্ট্রোল শিফট কিউ কনভার্ট টু আউটলাইন অবজেক্ট করে দেখো। এই কনভার্ট টু আউটলাইন অবজেক্ট করলে কী হবে দেখো, যে লাইন যেহেতু আউটলাইন যেটা আছে সেটা সিলেক্ট করে আলাদা জায়গায় নিয়ে চলে যেতে পারবো, অবজেক্ট আলাদা হয়ে যাবে। কালার দিয়ে দেখো অবজেক্ট বা আউটলাইন আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হয়ে গেল। এখানে আউটলাইনকে অবজেক্ট করে দেওয়া হলো, কনভার্ট হয়ে গেল। যে রেক্ট্যাঙ্গুলার যে আউটলাইন ছিল সেই আউটলাইনটার জন্য একটা অবজেক্ট হয়ে গেল, সেটাকে ইচ্ছা মতো তুমি অনেক ওখানে নিয়ে যেতে পারবে। ফিল কালার দিয়ে বা বর্ডার আসবে দেখো, রাইট ক্লিক করে ফিল কালার করো, এবার বর্ডার আসবে দেখো, আউটলাইন বর্ডার আউটলাইন বিভিন্ন ইমেজিং ইম্পর্টেন্ট করতে পারবে। এরপরে এর মধ্যে রেখে বিভিন্ন রকম ইমেজ ইম্পোর্ট করতে পারবে, খুব সুন্দর একটা জিনিস। এটা অবশ্যই আমরা আউটলাইনকে অবজেক্টিভ তৈরি করার জন্য অবশ্যই এটা আমরা দেখব। তার জন্য কন্ট্রোল আই দিয়ে ইমেজ বড় করে দাও এবং তাকে আউটলাইনের ভিতরে আলাদাভাবে আনার জন্য দেখো ইফেক্টের মধ্যে পাওয়ার ক্লিপ প্লেস ইনসাইড কন্টেন্ট, যে ইমেজটা আমরা আনবো ফিল কালার দিয়ে বর্ডারকে এবারে আউটলাইন দেওয়ার পরে আমরা ইমেজ যে ইম্পেক্ট করবো কন্ট্রোল আই করে যে ইমেজ ইম্পোর্ট করবো এবং কন্ট্রোল আই দিয়ে যে ইমেজটা অন্য বড় করে আউটলাইন ভেতরে আনার জন্য আমরা ইমেজটা সাইডে রেখে দেবো। তারপরে আমরা ইফেক্টের মধ্যে যাবো, ইফেক্টের মধ্যে গিয়ে পাওয়ার ক্লিপ প্লেস ইনসাইড দ্য কন্টেন্ট, ইমেজ সিলেক্ট রেখে এইগুলো একের পর এক করলে তারপর দেখো যে এটি আউটলাইনের ক্লিক করলে আউটলাইনের মধ্যে চলে আসবে ইমেজ আউটলাইন অবজেক্টের তো কাজ করবে, আউটলাইনটা অবজেক্টের মতন কাজ করবে। আউটলাইনকে অবজেক্ট কনভার্ট করার জন্য কন্ট্রোল শিফট কিউ, অবশ্যই আমরা যে শর্টকাটটা আমরা শিখেছি কন্ট্রোল শিফট কিউ আউটলাইন কনভার্ট করার জন্য। এর জন্য আউটলাইন ভালো করে সাইজ বাড়িয়ে নাও, তারপরে কিউটা করো, তারপরে ইমেজ এক্সপোর্ট করো, কালার দিয়ে ইমেজকে বর্ডার দিয়ে তার জন্য করতে পারবো। এটি অনেক জায়গায় ব্যবহার করা হয়। তাহলে অবশ্যই আমরা কনভার্ট টু আউটলাইন করব এবং সেখানে কী করে কীভাবে প্লেস পাওয়ার ক্লিপ থেকে প্লেস ইনসাইড কন্টেন্ট যে ইফেক্ট পাবো আমরা, সেটা আমরা এখানে শিখলাম। দুটো কিন্তু মারাত্মক জিনিস শিখলাম, কন্ট্রোল শিফট কিউ আর কন্ট্রোল আই তো আমরা জানি ইম্পোর্ট পিকচার, এবং সেই পিকচারটাকে সিলেক্ট রেখে ইফেক্টে গিয়ে পাওয়ার ক্লিপ করলে ইনসাইড কন্টেন্টের মধ্যে জয়েন্ট হয়ে যাবে। তারপর আমরা শিখবো কন্ট্রোল কিউ কনভার্ট টু কো, কন্ট্রোল কিউ করলে কী হবে, কন্ট্রোল কিউ দিয়ে অবজেক্টকে কনভার্ট টু কো করে এটা রেক্ট্যাঙ্গেল ড্র করো, কন্ট্রোল কিউ করো। এবার কোনো কিউ করলে কেন করলে কর্নার পয়েন্টকে ডবল ক্লিক করো, আউট করে দাও, ভিতরে বাইরে নিয়ে যেতে পারো। কন্ট্রোল কিউ করার পর এটা দেখো নয়তো হবে না, মনে রাখো এটি তুমি টেক্সট টুলের উপরেও ব্যবহার করতে পারো। টেক্সট টাইপ করে একটা নিউ লেখো, তাকে বাড়িয়ে করো, বড় করো, কন্ট্রোলকে ব্রেক করো এবং ব্রেক করা হয়ে গেলে প্রথমে যে এনটা আছে নিউ লেখার প্রথমে এন টেক্সটটাকে আলাদাভাবে আবার কন্ট্রোল কিউ করে মানে তুমি একটা কনভার্ট টু কো করলে কি টুকুর বহুত কাজ, টুকু দিয়ে বিভিন্ন রকম শেপ তৈরি করা যায়। দুটো পয়েন্ট আসবে, এখানে পয়েন্ট ভিতরে বাইরে নিয়ে ডিজাইন অ্যাপ্লাই করলেই এনটা একদম আলাদা রকমের একটা লোগোর মতন হয়ে যাবে। এর জন্য ব্যবহার করা অনেক কাজে এই রাইট ক্লিক করে টুকু করা যায়, রাইট ক্লিক করে আমরা টুকু করতে পারি, কন্ট্রোল কিউ করলে টুকু হবে। তাহলে আমরা এতদিন শিখেছি কি যে রাইট ক্লিক করলে টুকুর অপশান চলে আসে, শেপ টুল থাকলে তবে, আর এমনি ডাইরেক্টলি করার জন্য তো কন্ট্রোল কিউ টিপলেও কিন্তু আমরা টুকু পাবে। এটা করে ইমেজিং তৈরি করো, কালার দাও, এবার এনকে দেখো কেমন তৈরি হয়ে গেল, কি বানানো হলো। লোগোর জন্য ব্যবহার করা হয় রাইট নাও নিউটা কেমন হয়ে গেল, ডাব্লিউকে কন্ট্রোল কে করে আবার ফের ডিজাইন দাও, তারপরে শেপ টুল নাও, তাকে পয়েন্ট এদিক ওদিকে করতে পারো রাইট ক্লিক করে, তারপর আবার সেটাকে টুকু করে কালার দাও, ডাব্লুটা একরকম হয়ে গেল NEW। এবার ইটা তো একরকম হবে, কন্ট্রোল কিউ করলাম, আবার ফরম্যাটটা দেখো বিশাল মজাদার। লোগো টেক্সট তৈরি করতে এই কন্ট্রোল কিউয়ের একটা মারাত্মক ভূমিকা আছে। এই কন্ট্রোল কিউ দিয়ে যে কোনো টেক্সটকে কো করে বা রাইট ক্লিক করে টুকো করে আমরা কালার দিলেই দেখবে তার একটা আলাদা রকম ইমাজিনেশান চলে আসবে। অবশ্যই এটা আমরা করবো কন্ট্রোল কিউ টুকো। এই টুকোর যে এত কাজ আমরা কোডটাতে জানি না, প্রচুর কাজ। ইচ্ছা মতো তুমি ডিজাইন তৈরি করতে পারবে টুকো দিয়ে, পয়েন্ট আসবে, পয়েন্টটাকে সরানো, ভিতরে নিয়ে যাওয়া, বাইরে নিয়ে যাওয়া, এইটাই কাজ। তো আমরা নিউ লিখে সেই নিউর এনটা একরকম করলাম, ডাব্লুটা একরকম করলাম, ইটা একরকম করলাম। শেপ টুল অবশ্যই এখানে দরকার, F10 শেপ টুল নিতে হবে, তবেই পয়েন্টটার দিকে আসবে। তো টুকোটা আমরা শিখলাম। কন্ট্রোল এখানে আবার আরও একটা শিখলাম, ওই নিউটাকে ব্রেক করার জন্য কন্ট্রোলকে তো আমরা আগে শিখেছি, এখানে আবার ভালোভাবে কন্ট্রোলকে ব্রেক টেক্স এটা শিখে নিলাম।
তাহলে 33 নম্বর শর্টকাট আমরা শিখে নিলাম। 34 নম্বর শর্টকাট আমরা শিখতে চলেছি এবার। এতক্ষণ তো আমরা টেক্সট বা কোনো অবজেক্টকে আলাদা করতে শিখলাম, এবার তো আমাদের একসাথে কীভাবে করতে হবে সেটা তো শিখতে হবে। তার জন্য আমরা কন্ট্রোল কিউ করলে যে ফর টেক্সট তো দেখতে পাচ্ছিলে, কন্ট্রোল কিউ দিয়ে টেক্সটকে দেখো, তারপরে কন্ট্রোল এ করো, সিলেক্ট অল করে কন্ট্রোল জি করলে আবার গ্রুপ আগের মতন হয়ে যাবে। খুবই সুন্দর জিনিস। তো সেই নিউটাকে তুমি যখন ভেঙে ভেঙে আলাদা করলে এবং তখন টোটাল আবার ফের সিলেক্ট করে মানে অল সিলেক্ট করে নিলে, এবার তারপর ফের আবার কন্ট্রোল জি গ্রুপ করে নিলে, তো এই যে মানে নিউটা কিন্তু ডিজাইন দেওয়া হয়ে গেল একটা। প্রথমে ব্রেক করে তুমি যেটা করেছো সেটা কেউ তো জানে না, কিন্তু পরে তুমি আবার সিলেক্ট করে সেটা একই করে গ্রুপ করে দিলে, গ্রুপ করে এক জায়গায় রেখে দিলে একসঙ্গে মুভ হবে। দেখো, তো আমরা 34 নম্বর শর্টকাটে এটা আমরা শিখলাম যে কীভাবে ব্রেক করার জিনিসটাকে আবার জুড়ে গ্রুপ করে আনতে পারবো। কন্ট্রোল এ করে অল সিলেক্ট করে তারপর জি কন্ট্রোল জি গ্রুপ হবে। তো অবশ্যই আমরা 34 নম্বর শর্টকাট শেখার পরে 35 নম্বর শর্টকাট শিখব। এই একই আবার আনগ্রুপ করার জন্য সিলেক্ট রেখে কন্ট্রোল ইউ করলে কিন্তু আনগ্রুপ হয়ে যাবে। কন্ট্রোল কিউ করলে আমাদের যে ভেঙে যাচ্ছিল, ব্রেক হচ্ছিলো, টেক্সট ব্রেক বা অবজেক্টকে ব্রেক করছিলাম, কিন্তু এটা আরও একটা জিনিস, কন্ট্রোল ইউ করলে সে আনগ্রুপ মানে আগের মতন অবস্থা হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। তো কন্ট্রোল এ করে আবার তারপর কন্ট্রোল জি কন্ট্রোল ইউ যেটা করে প্রেস করতে পারবো। তো গ্রুপ আনগ্রুপ করার জন্য 34-35 নম্বর শর্টকাটটি আমাদের জন্য খুবই কার্যকরী। তারপরে আমরা 36 নম্বর শর্টকাট শিখব। এই যে নিউ লেখাটা আমরা লিখেছি, সেই নিউ লেখাটাকে আবার ডিজাইন সুন্দরভাবে করার জন্য এনটাকে নিয়ে আসলাম, তারপরে ইটা দিলাম, তারপর ডাব্লুটা দিলাম। এই যে আমরা পরপর দেখতে পাচ্ছি, এটাকে আরও লুকিং করার জন্য আমরা কন্ট্রোল পেজ ডাউন, পিছনে চলে যাবে একদম, না সুন্দর, এত সুন্দর দেখাবে। এই যে নিউ লেখাটা কন্ট্রোল পেজ ডাউন করলে কী হবে, পিছনে চলে যাবে, মানে সেন্ট ব্যাক, একদম ব্যাকে চলে যাবে। এভাবে ইর ওপরে ডাব্লু টেনে এনে সরানো বসলাম, আনগ্রুপ করে ব্রেক করে তারপরে এইভাবে ইকে পিছনে পাঠিয়ে দিলাম, ডাব্লুকে আগে দেখা গেল। আমি চাই কি অবজেক্ট যা আছে থাক, ডাব্লু পিছনে করে ইকে আগে নিয়ে আসবো। তখন আবার এই কন্ট্রোল পেজ ডাউন কন্ট্রোল পেজ আপ, অবশ্যই এটা আমরা শিখবো। সেন্ট টু ব্যাক সেন্ট টু ফ্রন্ট। তো আমার 37 নম্বর যে সেট কোডটা শিখবো, সেম জিনিস। আমি এখানে আমি এসে পিছনে করার জন্য অনেক কাজ মানে ব্যবহার করেছি। লোগো, যা কোনো অবজেক্ট পিকচার তৈরির সময় কোনো লোগো বা স্টাম্প ইত্যাদি, কন্ট্রোল পেজ আপ সেন্ট টু ফন্ট, পেজ ডাউন করলে কন্ট্রোলের সাথে এবং পেজ আপ কন্ট্রোল পেজ ডাউন করে অবশ্যই এটা আমার কোডটাতে দেখে নেবো কী হচ্ছে না হচ্ছে। অনেক পিকচার এরকমই, পিকচারকে আমরা যে সেট করতে চাই, পিকচারকে পেছনে পাঠাতে হয়, আবার সামনেও আনতে চাই। তো আমরা কন্ট্রোল আপ পেজ ডাউন পেজ আপ ডাউন অবশ্যই আমরা দেখব। এটা খুবই মারাত্মক জিনিস। কোনো লোগো বা স্যাম্পল তৈরি করতে বা কোনো স্টাম্প তৈরি করতে আমাদের এগুলো প্রয়োজন হয়। মানে কোনটা পিছনে নিয়ে যাবো, কোনটা সামনে নিয়ে আসবো, কোনটা কীভাবে রাখবো, কোনটাকে এমন জিনিস আছে, তুমি টিপলে সার্কেলটাকে তুমি যখন পেছনে নিয়ে যাবে তাহলে আধা সার্কেল দেখাবে, কিন্তু এটা তুমি কখনো ড্র করে কিন্তু আনতে পারবে না। কিন্তু এই কন্ট্রোল পেজ আপ পেজ ডাউনের মাধ্যমে করলে কি এমনটাই হয়ে যাবে, তার উপরে আবার একটা ছবি পড়ে যাবে, সেটাকে আলাদা একটা লুকিং দেখাবে। তো আমরা এই কন্ট্রোল পেজ আপ পেজ ডাউন অবশ্যই এটা শিখে এর কাজে গ্রুপতে লাগাবো। কোনোটাতে প্রচুর মানে ডিজাইন আছে, অবশ্যই আমরা শিখবো। আর সবগুলো আমি যা বলছি তার পরবর্তীতে আরও কিছু করার চেষ্টা করতে হবে। তো ধরো 38 নম্বর শর্টকাট আমরা শিখবো। দেখতে দেখতে আমরা 38 নম্বর শর্টকাট পর্যন্ত চলে এসেছি। এভাবে 41টা শর্টকাট আমরা কোনোটাতে শিখে নিলাম, খুবই মজাদার। এগুলো আমাদের জীবনে লাইফের বিভিন্ন রকমের কাজে আসবে। 3টি অবজেক্ট একসাথে আসে, পেজ আপ পেজ ডাউন, একটি আগে পিছনে হবে, তখন 3 বা 4-এর সঙ্গে যতবার পেজ ডাউন করবে সব পিছনে চলে যাবে। কিন্তু শিফট পেজ ডাউন অল অবজেক্ট ব্যাক টু সেন্ট, সমস্ত অবজেক্টকে ব্যাক টু সেন্ট করার জন্য যে 38 নম্বর শর্টকাট আমরা সব শিফটের সঙ্গে পেজ আপ ডাউন, শিফট প্লাস পেজ ডাউন অল অবজেক্ট ব্যাক টু সেন্ট, একদম পিছনে চলে যাবে। এইসব অবজেক্ট আগে আনার জন্য আবার কী করব, নিউ সবার একসঙ্গে করে তারপরে ব্রেক করে তাকে একই সব কাজগুলি শিফট পেজ আপ করলে অল অবজেক্ট ফন্ট হবে। দেখো, সমস্ত অবজেক্টকে ফন্টের দিকে নিয়ে আসবে, সামনের দিকে। তাহলে আমরা দেখুন সেরকম কন্ট্রোলের সাথে পেজ আপ পেজ ডাউন। এবার আমরা শিখেছি শিফটের সঙ্গে পেজ আপ পেজ ডাউন। তো কন্ট্রোলের সঙ্গে কিল পেজ ডাউন করলে অবজেক্ট পিছনে চলে যাবে, ওকে। আর শিফটের সঙ্গে পেজ আপ পেজ ডাউন করলে অবজেক্ট পিছনে চলে যাবে, ওকে। বিশেষভাবে মনে রাখো, এটা প্র্যাকটিক্যালি করো এবং সিলেক্ট রেখে তবেই সব দেখো একই হবে। তো শিফট পেজ আপ পেজ ডাউন আর কন্ট্রোল পেজ আপ পেজ ডাউন একই জিনিস,
তো এটাকে আমরা আরও কাজে লাগিয়ে অবশ্যই বুঝতে পারবো। তবে 39 নম্বর শর্টকাট হয়ে গেল। এবার 40 নম্বর যে শর্টকাটটা আমরা শিখছি, আমরা অনেক পেজ ইনসার্ট করলাম ধরো নিচেকে, তারপরে আমরা ফের আবার একটা পেজ, অনেক পেজে তো কাজ করলাম, এবার আবার একটা পেজ নিলাম, সে প্লাস করলে দেখো পেজ ইনসার্ট হয়ে যাবে। একটি থেকে একটি পেজ যাওয়ার জন্য মাউসের আমরা শর্টকাট কী যাও জানি, পেজ আপ পেজ ডাউন। পেজ আপ করলে চলে যাবে, দেখো একের পর এক পেজ জাম হয়ে চলে যাবে। পেজ আপ করো, এবার পেজ ডাউন করলে আগের পিছনে এমন হবে, চেক করে দেখো অনেক পেজ নেওয়ার পরে সাম মুভ দ্য বোটান প্রাইভেট অ্যান্ড দ্য নিউ পেজ, নেক্সট পেজ আপ, পেজকে আপ অ্যান্ড ডাউন করো, সাম মুভ বোটান প্রিভিউ অ্যান্ড নেক্সট পেজ আপ ডাউন করো। শিখতে রহো, শেখাতে রহো, ফলো করো। বাই বাই বাই, টাটা। ফ্রেন্ড, আমরা এতক্ষণ কোল্ড্রের 31টা শর্টকাট শিখলাম, খুবই মারাত্মক জিনিস। এগুলো অবশ্যই আমাদের শিখলে কমান্ডটা ভালো আসবে কোল্ড্রতে।